সবাইকে আমন্ত্রণ। শুরু হলো সব খবর, কম সময়ে সব খবর একসাথে। যমুনা টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফয়সাল। মঙ্গলবার ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের আলোচনায় ৭০ অনুচ্ছেদ, নারী আসন, সংসদীয় স্থায়ী কমিটি এবং তত্ত্বাবধায়ক সরকারের দুটি বিষয় নিয়ে এজেন্ডা রাখা হয়। ২.৫ ঘন্টার আলোচনায় ৭০ অনুচ্ছেদ নিয়ে ঐকমত্যে পৌঁছায় বেশিরভাগ দল। অর্থবিল, আস্থা ভোট এবং সংবিধান সংশোধন ছাড়া যে কোনো বিষয়ে সংসদ সদস্যরা নিজ দলের বিরুদ্ধে ভোট দেওয়ার অধিকার পাচ্ছেন। সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন করে এই সংক্রান্ত বিধান যুক্ত করতে একমত হয়েছে বিএনপি, জামায়াত সহ অধিকাংশ দল। আলোচনা হলেও ঐকমত্য হয়নি সংসদীয় সব স্থায়ী কমিটির সভাপতি পদে বিরোধী দল থেকে নেয়ার প্রস্তাব, নারী আসনের ভোটের পদ্ধতি কিংবা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন করার সুপারিশ। অর্থবিল এবং আস্থা ভোটে সম্মতি জানালেও সংবিধান সংশোধনের বিধান রাখার বিপক্ষে এনসিপি, গণসংহতি আন্দোলন সহ কয়েকটি দল। আস্থা ভোট, অর্থবিল এবং সংবিধান সংশোধন সংক্রান্ত বিল, এই তিনটা বাদে বাকি সমস্ত বিষয়ে জাতীয় সংসদের সংসদ সদস্যরা স্বাধীন থাকবে। প্রায় সকল দলগুলো এই বিষয়ে ঐকমত্য পোষণ করেছে যে আমরা সকলেই এই তিনটা পয়েন্টে 70-তে যে সংশোধনী এটার ব্যাপারে ঐকমত্য পোষণ করেছি। সরকারের স্থিতিশীলতা এবং সংসদ সদস্যদের স্বাধীনতা, এই দুটো জিনিসই গুরুত্বপূর্ণ। পুরো ব্যবস্থায়, গণতান্ত্রিক ব্যবস্থায় তারা বিলোপ সাধন করেছেন, যেমন চতুর্থ সংশোধনী থেকে শুরু করে তত্ত্বাবধায়ক ব্যবস্থারও বিলোপ সাধন করেছেন। আমরা জুলাই মাসের মধ্যে যে সনদ তৈরি করতে চাচ্ছি সেই সনদে কোনটা অন্তর্ভুক্ত থাকবে কোনটা থাকবে না সেটা আমাদের সিদ্ধান্ত নিতে হবে। বাংলাদেশের প্রথম 5G AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। রাজনৈতিক দলগুলো যেভাবে একমত পোষণ করবে সেভাবেই সংস্কার করা হবে। আর আগস্টের মধ্যে আশু বাস্তবায়নযোগ্য সংস্কার শেষ হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বিকেলে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক মতবিনিময় সভায় একথা জানান তিনি। জুলাই চার্টারের মধ্যে যে পরিবর্তনগুলো আসবে, ধরেন সেখানে পরিবর্তনের প্রক্রিয়াও বলা থাকবে। ধরেন জুলাই চার্টারের মধ্যে যদি এমন কোনো বিষয় আছে যেটা সংবিধান পরিবর্তন প্রয়োজন আছে, সেখানে ওটা প্রক্রিয়া সম্পর্কেও রাজনৈতিক দল ঐক্যমত পোষণ করবে। তারাই নির্ধারণ করবে যে এখনই কোনো অর্ডিন্যান্সের মাধ্যমে এই পরিবর্তনটা করা হবে কি না, যেটা পোস্ট ভ্যালিডিটি দেওয়া যায়, বা আগামী নির্বাচনের পরে এটা করা যাবে কি না। সবগুলো অপশনই রাজনৈতিক দলগুলোর কাছে তুলে ধরা হবে। ওনারা যে এই বিষয়ে ঐক্যমত পোষণ করে সেটাই করবে। বাস্তবায়নযোগ্য যে সংস্কার আছে সেটা আমি মনে করি সেটা অগাস্ট মাসের মধ্যে শেষ হয়ে যাবে। প্রাণ ইউএইচটি মিল্ক, শুদ্ধতায় ও মমতায় সবসময় সেরা স্বাদে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজের অপহরণ এবং গুমের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। দেশে ফেরার প্রায় ৯ মাস পর এই ঘটনায় মঙ্গলবার সকালে নিজের অপহরণ এবং গুম হওয়ার বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করলেন সালাউদ্দিন, যাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, জিয়াউল আহসান, বেনজির আহমেদ সহ ৭ জনকে আসামি করেছেন। তিনি বলেছেন, জুলাই আগস্ট হত্যাকাণ্ড সহ ফ্যাসিস্ট আমলে সংগঠিত সকল গুম, খুন, মানবতা বিরোধী অপরাধের বিচার করতে প্রতিশ্রুতিবদ্ধ তার দল। চিফ প্রসিকিউটর জানিয়েছেন, সালাউদ্দিন আহমেদের অভিযোগের তদন্ত হবে। যারা নির্বাসিত হয়েছে, যারা কারাবাসে গিয়েছে, যারা অন্ধত্ব বরণ করেছে, চিরতর অপঙ্গত্ব বরণ করেছে, শিকার হয়েছে হত্যাকাণ্ডের, এগুলো সবগুলোর বিচার করা হবে ইনশাআল্লাহ। যাদেরকে হত্যা করা হয়েছে তাদের বিষয়গুলো সলভ করাটা সময় লাগতে পারে, কিন্তু যেগুলো সার্ভাইভার্স আছেন, যে সমস্ত ভিকটিম ফিরে এসেছেন, তাদের মামলাগুলো প্রমাণ করাটা সহজ এবং দ্রুততার সাথে সম্ভব। কালার, টেক্সচার, ডিজাইন ও থিকনেসের বিশাল রেঞ্জ থেকে বেছে নিন আপনার সুপারবোর্ড। সুপারবোর্ড, সব বানানোর বোর্ড। নির্বাচন ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে হলে ভালো হয়, তবে কোনোভাবেই এপ্রিল পার হওয়া ঠিক হবে না। সংবাদ সম্মেলনে এমন অভিমত জানিয়েছেন জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। বলেছেন, দীর্ঘ লড়াইয়ে নিবন্ধন ফিরে পেয়েছে তার দল, এখন ইসিও তাদের প্রতীক ফিরিয়ে দেবে বলে আশা করেন তিনি। প্রধান উপদেষ্টা যে টাইমলাইনটা ফ্লেক্সিবল টাইমলাইন বলেছেন, ডিসেম্বর টু জুন, এইটা ফেব্রুয়ারির মধ্যভাগে হতে পারে, রোজার আগে আগে। কোনো কারণে যদি এই সমস্ত শর্ত পূরণ করতে গিয়ে না হয়, তাইলে কোনো অবস্থায় এপ্রিল পার না হওয়াটা ভালো হবে, কিন্তু আমরা বেঁধে দেওয়ার অধিকার রাখি না।
আমরা যদি নির্দিষ্ট করে বলে দেই তাহলে তো এটা সিদ্ধান্তের পর্যায়ে চলে যায়। এদিকে বিদেশিরা নির্বাচনের সময় জানতে চাচ্ছেন বলে জানালেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। জবাবে 30শে জুন 2026-এর মধ্যে ভোট, সরকারের এই অবস্থানে পুনর্ব্যক্ত করেন তিনি। ভারতের অব্যাহত পুশিন বন্ধে আবারও দিল্লিকে চিঠি দেয়া হচ্ছে জানিয়ে উপদেষ্টা বলেছেন, প্রয়োজনে এ নিয়ে কনসুলার ডায়ালগ হবে দেশটির সাথে। সীমান্তে মানুষ হত্যা নিয়ে সরকার নমনীয় নয় বলে দাবি করেন তৌহিদ হোসেন। বলেন, শেখ হাসিনা ইস্যুতে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানায়নি ভারত। অনেকেই জানতে চান যারা দেখা করেন বা বিদেশে যখন কোনো আলোচনা হয় তখনও জিজ্ঞেস করেন যে আমাদের নির্বাচনের ব্যাপারে বিষয়টা কি। আমরা তখন সরকারের যে অবস্থান আমরা সেটাই সবসময় উল্লেখ করি। সেটা হলো যে ডিসেম্বর থেকে মে জুনের মধ্যে নির্বাচন হয়ে যাবে। কালো টাকা নয়, অপ্রদর্শিত অর্থ সাদা করার সুযোগ দিয়েছে সরকার। তবে দাবি প্রবল হলে বাতিলের বিষয়টি বিবেচনা করা হবে। বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে অর্থ উপদেষ্টা এমন আশ্বাস দিয়েছেন। রেওয়াজ অনুযায়ী বাজেট উপস্থাপনের পরদিন বাজেটোত্তর সংবাদ সম্মেলন। সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে ওসমানী স্মৃতি মিলনায়তনে বেলা 3টায় হাজির অর্থ উপদেষ্টা। অর্থনীতি আইসিইউতে ছিল, প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দেয়া হয়েছে। সংকটের মধ্যে ডক্টর ইউনূসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদ দায়িত্ব না নিলে কি হতো, এমন প্রশ্ন তোলেন অর্থ উপদেষ্টা। জানান, প্রবৃদ্ধির পথে না ছুটে জীবনযাত্রার মান উন্নয়নে জোর দেওয়া হয়েছে এবারের বাজেটে। বাস্তবায়নে সকলের সহায়তা চান অর্থ উপদেষ্টা। কালো টাকা না, আমরা যেটা অপ্রতিষ্ঠিত টাকা কোনো কারণে যদি আপনার কাছে থাকে, শুধু ফ্ল্যাটের ব্যাপারে একটা বিধান দেওয়া হয়েছে। কালো টাকাটা সাদা করার ব্যাপারে হয়তো ডেফিনেটলি কিছু ইস্যু থাকে, সেটা আমরা বিবেচনা করবো যে এটা সে করা যায় কিনা। আমরা বলছি না যে খুব ভালো জিনিস করে ফেলেছি কালো টাকা সাদা করার। প্রস্তাবিত বাজেট অনুমানের সাথে সামঞ্জস্যপূর্ণ, তবে প্রত্যাশার সাথে হতাশাজনক বলে মন্তব্য করেছে গবেষণা সংস্থা সিপিডি। কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ারও সমালোচনা করেছে সংস্থাটি। বলছে, এটি জুলাই আন্দোলনের বৈষম্যহীন সমাজ গঠনের চেতনার পরিপন্থী। যে জুলাই আন্দোলন হলো সেটা তো বৈষম্যহীন আন্দোলন হয়েছিল, বৈষম্যহীন সমাজের জন্য। এবং ইনফ্যাক্ট এই যে বাজেটের প্রত্যয়টাও কিন্তু বলা হচ্ছে যে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করার, সেটার সাথে চরমভাবে সাংঘর্ষিক। একদিকে ইলিসিট ফাইন্যান্সিয়ালের স্পষ্ট কোনো একটা খতিয়ান দেয়া হলো না, আর অন্যদিকে কালো টাকা সাদা করার পদক্ষেপ করা হলো, সেইটা আমাদের কাছে একটু বৈপরীত্যই মনে হয়েছে। বাজেটে অর্থনৈতিক রূপান্তরের যে আকাঙ্ক্ষা তার পূর্ণ প্রতিফলন ঘটেনি বলে মনে করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বাজেট নিয়ে প্রতিক্রিয়ায় দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, কর আরোপের ক্ষেত্রে বরাবরের মতোই গরিবদের উপর বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে। শীর্ষ ধনীদের কাছ থেকে বেশি কর আরোপের ক্ষেত্রে কোনো লক্ষ্য রাখা হয়নি। এই বর্তমান সময়ে যে অর্থনৈতিক সমস্যাগুলো, সেই সমস্যাগুলো তারা অ্যাড্রেস করতে পেরেছে, কিন্তু তার প্রপার সলিউশন বা স্ট্র্যাটেজি বা যেই ভিশনটার কথা আমরা বলতেছি বৈষম্যহীন সমাজে, সেইটা এই বাজেটের মধ্য দিয়ে আসেনি। নতুন বন্দোবস্তের যে আকাঙ্ক্ষা, অর্থনৈতিক রূপান্তরের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার পূর্ণ প্রতিফলন ঘটেনি বলে আমরা মনে করছি। সব খবরে এবার নিচ্ছি ছোট একটা বিরতি, সঙ্গেই থাকুন। আরেকবার স্বাগত, আপনারা দেখছেন সব খবর। অন্তর্বর্তী সরকারের প্রস্তাবিত বাজেটকে ফ্যাসিবাদের দোসর এবং নব্য ফ্যাসিবাদী রাজনৈতিক দর্শনের প্রতিফলন বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। রাজধানী বনানীতে নিজের কার্যালয়ে বাজেট পরবর্তী প্রতিক্রিয়ায় তিনি বলেন, পতিত সরকারের বিগত বছরের বাজেটকে বর্তমান প্রেক্ষিত বিবেচনায় কিছু কিছু ক্ষেত্রে কাটছাট করে বাড়ানো কমানো হয়েছে। বাজেটে মধ্যবিত্ত এবং নিম্নবিত্তদের জন্য কোনো স্বস্তির খবর নেই জানিয়ে জিএম কাদের বলেন, প্রবৃদ্ধির নিম্নমুখী অবস্থানের কারণেই কর্মসংস্থান এবং ব্যবসা বাণিজ্যে মন্দাভাব দেখা দেবে। জাতীয় পার্টির চেয়ারম্যান আরও বলেন, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির কারণে অনাহার এবং অর্ধাহারে থাকা মানুষের সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পাবে। বিগত সরকার বা যাকে পতিত ফ্যাসিস্ট সরকার বলা হচ্ছে, সেই বাজেটের অনুকরণে করা হচ্ছে। মোটামুটি একই ভাবধারা এবং একই রাজনৈতিক দর্শন এর প্রতিফলন এবং একইভাবে এটার বাস্তবায়নের কথা বলা হচ্ছে। আর সার্বিকভাবে দেশের মানুষের জন্য এই বাজেটে কোনো সুখবর বা স্বস্তি থাকছে না বলে আমরা মনে করছি। শেখ হাসিনা লেখক ইতিহাসবিদদের চাপ দিয়ে স্বাধীনতার ঘোষণা সংক্রান্ত ইতিহাস পরিবর্তন করিয়েছিলেন, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের আয়োজনে গণ দোয়া এবং মিলাদ মাহফিলে যোগ দিয়ে তিনি বলেন, জিয়াউর রহমান খুব অল্প সময় দেশ পরিচালনা করেন,
সে সময় দেশ পরিচালনা, কূটনীতি, খাদ্য ব্যবস্থাপনা সহ অনেক বড় বড় কাজ করেছিলেন তিনি। চাইলে স্বল্প সময়ে বড় কাজ করা সম্ভব। এ সময় বিএনপি যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেন, জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়নে কাজ করছে বিএনপি। দক্ষিণ সিটির মেয়র পদে শপথের দাবিতে টানা 18 দিন ধরে চলা আন্দোলন ঈদের কারণে সাময়িক বিরতি ঘোষণা করা হয়েছে। তবে এ সময়ে শপথের উদ্যোগ না নিলে দুর্বার আন্দোলনের ঘোষণা দিয়েছেন ইশরাক হোসেন। মঙ্গলবার দুপুরে কর্মী সমর্থকদের সাথে আন্দোলনে যোগ দেন ইশরাক। বলেন, শপথ অনুষ্ঠানের ব্যবস্থা না করে সরকার আদালত অবমাননা করেছে। সামান্য মেয়র পদে বসানোকে কেন্দ্র করে যে টালবাহানা করা হচ্ছে তাতে আগামীতে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকারের নিরপেক্ষতা নিয়ে জনমনে সন্দেহ তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এই সরকারকে এখন বাধ্য হয়ে বলতে হচ্ছে, আপনারা যদি অবিলম্বে শপথ গ্রহণের অনুষ্ঠানের ব্যবস্থা না করেন তাহলে ঢাকা শহরের দক্ষিণের ভোটারদেরকে সাথে নিয়ে আমি নিজেই শপথ করে আমি আবার চেয়ার গ্রহণ করব এবং নগর ভবন কিভাবে চলবে সেটা ঢাকাবাসী নির্ধারণ করবে। কোন বহিরাগত উপদেষ্টা বা বহিরাগত কোন প্রশাসক দিয়ে এই নগর ভবন পরিচালনা করতে দেওয়া হবে না, হবে না, হবে না। শরীয়তপুরে নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে ছাত্র দলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেলে পালং মডেল থানা এবং পালং বাজার এলাকায় এই ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত 10 জন আহত হয়েছেন। পুলিশ জানায়, সকালে জেলা ছাত্র দলের 35 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এ সময় জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক জাকির হোসেনকে আহ্বায়ক এবং কলেজ শাখার সাহিত্য বিষয়ক সম্পাদক সোহেল তালুকদারকে সদস্য সচিব করা হয়। এতে জাকির এবং সোহেল গ্রুপ আনন্দ মিছিল বের করে এবং অপর পক্ষ বিক্ষোভ মিছিল বের করে। মিছিল দুটি মুখোমুখি হলে সংঘর্ষে জড়ায় উভয় পক্ষ। আইএফআইসি ব্যাংক থেকে ঋণের নামে 1100 কোটি টাকা লুটপাটের অভিযোগে শেখ হাসিনার সাবেক শিল্প বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান সহ 38 জনের বিরুদ্ধে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। দুদকের আবেদনে শেখ হাসিনার আরেক উপদেষ্টা তারেক সিদ্দিক এবং শিকদার গ্রুপের বিপুল পরিমাণ সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার 85 কোটি টাকা আত্মসাতের অভিযোগে জনতা ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আব্দুল সালাম সহ 8 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। এদিকে রাজধানীতে 18 এবং 20 তলার ভবন সহ শিকদার গ্রুপের 100 কোটি টাকার সম্পদ জব্দের আদেশ দেন আদালত। গত 7 দিন ধরে চলা জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট এবং হাসপাতালের অচল অবস্থা শিগগিরই নিরসন হবে বলে আশ্বস্ত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার আবু জাফর। তিনি বলেন, চক্ষু বিজ্ঞান হাসপাতালে জরুরি চিকিৎসা সেবা চালুর সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে। প্রায় 3.25 ঘন্টার দীর্ঘ আলোচনা শেষে তিনি জানান, সরাসরি আহত জুলাই যোদ্ধাদের সাথে কথা বলে তাদের আশ্বাসে হাসপাতালে কার্যক্রম চালুর বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছেন। মন্ত্রণালয়ের সাথে বৈঠক করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। জুলাই যোদ্ধারাও তদন্ত করে সঠিক ব্যক্তিদের শাস্তির আওতায় আনার দাবি জানান। এর আগে হাসপাতালের কর্মচারীদের সাথে আহত জুলাই যোদ্ধাদের সংঘর্ষের ঘটনা ঘটে। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলেও হাসপাতালের চিকিৎসা সেবা বন্ধ হয়ে যায়। সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা নয়, ঘোষণা করা হয়েছে বিশেষ সুবিধা। সরকারের ঘোষণা অনুসারে 1 জুলাই 2025 তারিখ থেকে বেতন গ্রেড ভেদে গ্রেড 1 এবং তদূর্ধ্ব থেকে গ্রেড 9 পর্যন্ত 10% এবং গ্রেড 10 থেকে গ্রেড 20 পর্যন্ত 15% হারে বিশেষ সুবিধা দেয়া হবে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। আরও বলা হয়, এই বিশেষ সুবিধা চাকরিরত ব্যক্তিদের ক্ষেত্রে ন্যূনতম 1000 টাকা এবং পেনশনভোগীদের ক্ষেত্রে ন্যূনতম 500 টাকা হবে। জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত সরকারি, বেসামরিক, স্বশাসিত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো, ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান, বর্ডার বাংলাদেশ এবং পুলিশ বাহিনীতে নিয়োজিত কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য এই বিশেষ সুবিধা কার্যকর হলো। সব খবর এবার সময় হলো আরেকটা ছোট্ট বিরতির, সঙ্গে থাকুন। মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে 2 ভাতিজিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে আপন চাচার বিরুদ্ধে। মঙ্গলবার বিকেলে কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী দক্ষিণ কাঁঠালকান্দি গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, আবু মিয়া এবং তার ভাই মাসুক মিয়ার মধ্যে জমি নিয়ে পূর্ব বিরোধ ছিল। বিকেলে মাসুক পরিবারের সদস্যরা জমিতে গেলে তার ভাই বাধা দেয়। এক পর্যায়ে উভয় পক্ষ বিবাদে জড়ায়। এ সময় মাসুক দেশীয় অস্ত্র নিয়ে ভাতিজি মাসুমা আক্তার, শামিমা সুলতান এবং ভাইয়ের স্ত্রী হাজিরা বিবিকে আহত করে। আহতদের উদ্ধার করে কমলগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মাসুমা এবং শামিমাকে মৃত ঘোষণা করেন। কুমিল্লা 9 নির্বাচনী এলাকার সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা অবসরপ্রাপ্ত কর্নেল আনোয়ারুল আজিমের কবর জিয়ারত করেছেন বিজিএমইএ ফোরামের মহাসচিব এবং নেক্সাস গ্রুপের পরিচালক ডক্টর
রশিদ আহমেদ হোসাইনি। মঙ্গলবার বিকেলে মনোহরগঞ্জ উপজেলার শরীফপুর গ্রামে মরহুমের বাড়িতে যান তিনি। এ সময় উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাধারণ সম্পাদক এইচ.এম. মিজানুর রহমান, এ.কে.এম. আতিকুর রহমান সহ অন্যরা। জিয়ারত শেষে ডক্টর রশিদ আহমেদ হোসাইনি বলেন, কর্নেল আনোয়ারুল আজিম ছিলেন একজন সৎ রাজনীতিবিদ। গেল 31শে মে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিএনপির নেতা এবং সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত কর্নেল আনোয়ারুল আজিম। আমি এখানে এসেছি একমাত্র সেরেফ কর্নেল আজিম সাহেব ওনার কবর জিয়ারত করার জন্য। আমি কিন্তু রাজনীতি করতে এখানে আসি নাই। উনি একজন বলিষ্ঠ রাজনীতিবিদ ছিলেন, উনি একজন সমাজসেবক ছিলেন। পটুয়াখালীর কুয়াকাটায় দোকান খুলে মালামাল জব্দের প্রতিবাদ এবং ইউএনওর অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত সৈকতে ছবি তোলা থেকে বিরত থেকে বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে বিক্ষোভকারীরা। তাদের অভিযোগ, প্রশাসনের কথা অনুযায়ী দোকান বন্ধ রাখলেও কলাপাড়া উপজেলা ইউএনও রবিউল ইসলাম দোকানগুলোর তালা ভেঙে কম্পিউটার, সিপিইউ, ক্যামেরা সহ অন্যান্য মালামাল নিয়ে যান। ক্ষমতার প্রভাব খাটিয়ে এর আগেও তিনি মসজিদের জমির উপরে মার্কেট নির্মাণ করেছেন বলে অভিযোগ করেন তারা। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আন্ডারওয়ার্ল্ডের অপরাধীদের ব্যাপারে গোয়েন্দা নজরদারি রয়েছে বলে জানিয়েছে র্যাব। মঙ্গলবার সংবাদ সম্মেলনে র্যাবের নতুন মুখপাত্র ইন্তেখাব চৌধুরী বলেন, ঢাকামুখী পশু বহনে চাঁদাবাজি রুখতে র্যাবের গোয়েন্দা নজরদারি এবং নিয়মিত টহল বৃদ্ধি করা হয়েছে। এছাড়া কোরবানির পশুর হাটে দালাল, মলম পার্টি এবং অজ্ঞান পার্টি সহ যে কোনো অপরাধ রোধ করতে টহল বাড়ানো হয়েছে। তিনি আরও জানান, চামড়া ব্যবসাকে কেন্দ্র করে একটি সিন্ডিকেট তৎপর রয়েছে, তাদের ব্যাপারেও সতর্ক করেছে র্যাব। জাল টাকা শনাক্তে র্যাবের কন্ট্রোল রুমে মেশিন সহ নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলেও জানান র্যাবের এই কর্তা। টাঙ্গাইলে ঈদযাত্রা নির্বিঘ্ন এবং ডাকাতির রোধে টহল জোরদার করেছে র্যাব 14। মঙ্গলবার রাতে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের মির্জাপুর সহ গুরুত্বপূর্ণ এলাকায় চেকপোস্ট বসিয়েছে র্যাব। নেওয়া হচ্ছে যাত্রীদের চলাচলের সার্বিক খোঁজখবর। ডাকাত রোধে এবং জরুরি প্রয়োজনে যোগাযোগ করতে মোবাইল নম্বরও সরবরাহ করছে র্যাব সদস্যরা। ঈদ উপলক্ষে মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে কয়েক গুণ। এছাড়াও ঈদে যশোরবাসীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে র্যাব। শহরের বিভিন্ন অংশে চলছে অভিযান, তল্লাশি করা হচ্ছে সন্দেহভাজন যানবাহন। ঈদ উল আজহা উপলক্ষে দক্ষিণ এশিয়ার বৃহত্তম শপিং মল যমুনা ফিউচার পার্কে চলছে বছরের সেরা হোম অ্যাপ্লায়েন্স উৎসব ফ্রিজের মেলা, যেখানে এক ছাদের নিচে থাকছে সেরা ব্র্যান্ড এবং আধুনিক প্রযুক্তির সব ফ্রিজ। যমুনা ফিউচার পার্কের ওয়েস্ট কোর্টে সকাল 11টা থেকে রাত 11টা পর্যন্ত চলছে এই মেলা। ফ্রিজের মেলায় মিলছে সেরা ফিচার সমৃদ্ধ ফ্রিজের এক্সক্লুসিভ কালেকশন। সব পণ্যের উপরে ক্রেতারা পাচ্ছেন আকর্ষণীয় ডিসকাউন্ট অফার। মেলায় অংশ নিয়েছে যমুনা, এলজি, ভিশন, স্যামসাং, হিটাচি সহ দেশি বিদেশি ইলেকট্রনিক্স এবং হোম অ্যাপ্লায়েন্স ব্র্যান্ডগুলো। আয়োজকরা বলছে, বৈচিত্র্যপূর্ণ ব্র্যান্ড, সেরা ফিচার এবং দারুণ অফার সব মিলে এই মেলা ক্রেতাদের দিচ্ছে ভিন্নধর্মী, সুবিধাজনক এবং আনন্দদায়ক শপিং অভিজ্ঞতা। বিশেষ আয়োজন চলবে 6 জুন পর্যন্ত। আন্তর্জাতিক রুশ বিমান ঘাঁটিতে ভয়াবহ হামলার পর এবার ক্রাইমিয়ার সাথে সংযোগ স্থাপনকারী সেতুতে বোমা হামলার দাবি করেছে ইউক্রেন। মঙ্গলবার এই হামলা করা হয় বলে জানান ইউক্রেনের এসবিইউ সিকিউরিটি সার্ভিস। বিবৃতিতে বলা হয়, এসবিইউ এর এজেন্টরা পানির নিচে সেতুর পিলারের গোড়ায় 1000 কেজির বেশি বিস্ফোরক পেতে রাখে। এরপর সেগুলোর বিস্ফোরণ ঘটানো হয়, আর এতে পিলারগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। সেতুটি ইউক্রেনের রুশ বাহিনীর জন্য একটি গুরুত্বপূর্ণ সরবরাহ রুট। 3 ঘন্টার জন্য সেতুটি বন্ধ রাখে রুশ কর্তৃপক্ষ, তবে কী কারণে সেতু বন্ধ ছিল তা জানানো হয়নি। এই ছিল এখনকার মতো সব খবরে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।